আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। তোমরা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ না? আসসালামু আলাইকুম স্যার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো আছো তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই যে আছে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস হচ্ছে। স্টুডেন্টরা সবাই কোথায়? মাত্র 23 জন এই মুহূর্তে। বাকিরা কোথায়? এখনো জয়েন করে না। সবার ঈদ ভালো কাটছে তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আহ, স্যার, আল্লাহর রহমতে আপনার ভালো কেটেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই কি ঢাকাতেই ছিলে না বাড়িতে গিয়েছিলে, গ্রামের বাড়িতে? স্যার, ঢাকাতেই ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের যে আলোচনার বিষয়গুলো আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট তো আপাতত স্থগিত সম্ভবত, তাই না? এটা তো জানো জি মনে হয়। স্যার। স্যার, আমাদের কি 5 তারিখের পর লকডাউন বাড়িয়েছে? এখনো কোনো নিউজ আপডেটটা জানি না, বাড়ানোর সম্ভাবনা কম মনে হয়। লকডাউন হয়তো বা কিছুদিন দিয়ে তারপর দিলে হয়তো আবার দিতে পারে। বাট একটানা 15 দিন তো লকডাউন হওয়ার পরে মানুষের তো আসলে একটা অবস্থা তৈরি হচ্ছে। এই জন্য হয়তো আমার মনে হয় সপ্তাহখানেক বা 4-5 দিনের জন্য হয়তো গ্যাপ দিতে পারে মেবি। আর নিউজটা এখনো জানি না, আমি আপডেটটা জানি না। তোমরা তো এখনো শোনো নাই না? নো স্যার। এখনো কোনো মতামত আসলে জানায় নাই বাড়াবে কি বাড়াবে না। বাট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুপারিশ আসছে বাড়ানোর জন্য। তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো সুপারিশ করবেই, স্বাভাবিক, এটা তো
লকডাউন থাকলে কিছুটা হলেও স্বস্তিদায়ক অবস্থা থাকে, লকডাউন না থাকলে তো মানুষের ইয়েটা মানে অনেক বেশি হয়ে যায়, ঘোরাফেরা চলাফেরা সবকিছু। Anyhow, তো তো এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমরা ক্লাসের কার্যক্রমে চলে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা মূলত সেকেন্ড চ্যাপ্টারের না সরি সেকেন্ড ইয়ারের আমরা ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সেকেন্ড জি চ্যাপ্টারের স্যার। ফোর্থ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এই চ্যাপ্টারটা নিয়ে। হ্যাঁ, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। তো আমরা বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণের যে টপিক গুলো ছিল, সেই টপিক গুলো আমরা ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সেই টপিক গুলো। এগুলো অবশ্যই আমি কোশ্চেন জি করবো, স্যার। বিভিন্ন টপিক গুলো নিয়ে একটু আলোচনা করবো, কোশ্চেন করবো, যাতে তোমরা এগুলো তোমাদের মনে আছে কিনা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আজকের ক্লাসে বেসিক্যালি আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে এই অধ্যায়ের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন, এই অধ্যায়ের সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের নমুনা। তো এখন দেখো, একটা সৃজনশীল কোশ্চেন যখন আমরা তৈরি করি, আনসার লিখি, তখন সেখানে আমাদের 4টা কোশ্চেনে আনসার করতে হয়। নিশ্চয়ই তোমাদের মনে আছে। 4টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে জ্ঞানমূলক, মানে যেটা একেবারেই জ্ঞান না থাকলে, নলেজ না থাকলে তুমি আনসার করতে পারবে না। অর্থাৎ বইয়ের থেকেই আমাদেরকে সেটার আনসারটা কালেক্ট করতে হয়। হ্যাঁ, বই থেকে কালেক্ট করতে হবে সেই আনসারটা। তো এখন এটা আমরা এই আনসারটা আমরা সরাসরি বই সম্পর্কে যদি ধারণা না থাকে, বইয়ের সম্পর্কে যদি বা চ্যাপ্টার সম্পর্কে যদি ধারণা না থাকে, টপিক সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আমরা কোনোভাবেই সেই কোশ্চেনের আনসার দিতে পারবো না। হ্যাঁ, এটাকে এই জন্য বলা হচ্ছে জ্ঞানমূলক বা তোমার নলেজ মূলক কোশ্চেন আর কি। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসছে এই অধ্যায়ের সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবন মানে রিয়েলাইজেশন। এটাও কিন্তু জ্ঞান না থাকলে কোনো রিয়েলাইজেশন আসবে না। হ্যাঁ, অনুধাবনটা তখনই করতে পারবা যখন তোমার সেটা সম্পর্কে কোনো ধারণা থাকে, জ্ঞান থাকে, নলেজ থাকে, তাহলেই কিন্তু তুমি কি করতে পারবা, অনুধাবন করতে পারবা। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের নমুনা। আর অর্থাৎ কিছু আমরা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, যে আসলে কেমন বহু নির্বাচনী প্রশ্ন চ্যাপ্টার থেকে হতে পারে, জাস্ট সম্ভাব্য কয়েকটা ধারণা দিয়েছি। এরপরে সিকিউ কোশ্চেন আমাদের বাকি আছে, সিকিউ কোশ্চেনটা নিয়ে আমরা দেখি আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, অ্যাসাইনমেন্ট গুলো খুব সিনসিয়ারলি তোমরা যখন যেটা দেওয়ার কথা টাইমলি সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কারণ এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে বোঝা যাচ্ছে না যে আসলে এই অ্যাসাইনমেন্টটা হয়তোবা তোমাদের রেজাল্টের উপর প্রভাব ফেলতে পারে, ফাইনাল রেজাল্টের উপরে হয়তো কিছু মার্কস এটার উপরে রাখতে পারে। যে অ্যাসাইনমেন্ট যে তোমরা দিচ্ছ, যেহেতু এই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত এবং বোর্ড কর্তৃক সিস্টেমেই কিন্তু সেই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে, সে কারণে দেখা গেল এই অ্যাসাইনমেন্ট গুলোর উপরেও কিন্তু একটা মার্কিং হবে। সরি, যে মার্কিং গুলো কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর প্রভাব ফেলতে পারে। সো এটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই এবং প্রত্যেকেই সময় মতো সেটা জমা দেওয়ার চেষ্টা করবে। যারা কুরিয়ারে পাঠাচ্ছ তারা কিন্তু অবশ্যই ফটোকপি করে রাখবে। কুরিয়ারে পাঠাইলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু পৌঁছায় না। বাংলাদেশের ডাক বা কুরিয়ারে যে কোনো কারণে অনেক সময় মিসিং হতে পারে। সেই মিসিংটা যদি হয়ে যায়, তাহলে অন্ততপক্ষে ফটোকপিটা তোমার কাছে রাখতে হবে। ফটোকপিটা দেখায় বলতে হবে যে আমি স্যার জমা দিয়েছিলাম, হ্যাঁ এই যে দেখেন স্যার আমার ফটোকপি, হ্যাঁ আমি তারিখ সহ সব ওইভাবে সেট করে রাখবো। তুমি ওই তারিখে যে জমা দিছো সেটার একটা স্লিপও রাখবে, কুরিয়ারে যে জমা দিছো বা এরকম কিছু, সেই স্লিপগুলো ডকুমেন্টস রাখলে তখন আমরা ফটোকপিটা তো জমা নিব না, তখন হয়তো আমরা সময় দেবো একটু, যে ঠিক আছে তুমি এটা লিখে এই জিনিসটা তুমি আবার হাতে লিখে এটা জমা দাও, যদি কোনো কারণে মিসিং হয়। বাট মিসিং না হলে তো ওকে। আর যারা সরাসরি জমা দিচ্ছ তাদের তো আর কোনো প্রবলেম নাই, তারা তো জমা দিতেই পারছে এবং তারা ইনশাল্লাহ কোনো সমস্যা ছাড়াই তোমরা স্বাভাবিকভাবে সবকিছু সম্পূর্ণ হবে তোমাদেরটা। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। তো এখন চলো আমরা আমাদের আজকের আলোচনা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা শুরু করি। স্যার
হ্যাঁ স্যার বলেন। স্যার সেগুলির যে মার্কস গুলো সেগুলি কি আমরা জানতে পারবো না? কোনটার মার্কস? অ্যাসাইনমেন্টের মার্কস? জি স্যার। অ্যাসাইনমেন্টের মার্কস তো জানার সুযোগ নাই। এটা যদি কলেজের বিষয় হতো তাহলে আমরা হয়তো জানাই দিতাম, কিন্তু যেহেতু বোর্ড থেকে নির্ধারিত, হ্যাঁ, সেটা ফাইনালি এটা জানানোর সুযোগ নাই আর কি, আপাতত জানানোর সুযোগ নাই, বাট পরে এটা ইয়ে করা হবে, বুঝতে পারছো? জি আচ্ছা। হ্যাঁ, যেহেতু বোর্ড থেকে এটা নির্ধারণ করা হচ্ছে, সে কারণে আপাতত আমরা, যেহেতু বোর্ডের বিষয় আর কি, আমরা এটা ইয়ে করে দিতে পারি না, আগে থেকেই পাবলিশ করে দিতে পারি না। হ্যাঁ, মার্কসটা কে কত পাচ্ছে না পাচ্ছে এই বিষয়গুলো, ঠিক আছে? তো এই জন্য তোমরা, স্যার হ্যাঁ স্যার, স্যার নটরডেম তারপরে হচ্ছে নূর মোহাম্মদ এই সব কলেজে না স্যার ফাইনাল এক্সামটা নিয়ে না সেকেন্ড ইয়ারে উঠাই দিচ্ছে, আমরা সেকেন্ড ইয়ারে উঠবো কবে? তোমাদের সমস্যা নেই, তোমরা এটা নিয়ে টেনশনে কিছু নেই, অলরেডি তো আমরা সেকেন্ড পার্ট পড়ানো শুরু করছি। ধরে নাও তোমরা সেকেন্ড ইয়ারে আসো, যেহেতু সেকেন্ড পার্ট পড়ানো হচ্ছে, হ্যাঁ, তো ফর্মালি যেহেতু সবকিছু আসলে আমরা কিছুটা আসলে এইভাবে ইয়ে করি না, আমরা একটা পরীক্ষা নিয়েই সাধারণত চেষ্টা করব, এটা আমাদের টার্গেট থাকবে সর্বশেষ আর কি, হ্যাঁ। কিন্তু যেহেতু আমরা এখন সেকেন্ড পার্ট শুরু করছি, তার মানে হচ্ছে ধরো তোমরা সেকেন্ড ইয়ারেই আছো, কারণ ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট পার্ট পড়ানো হয়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্ট, তো আমরা সেকেন্ড পার্ট পড়াচ্ছি মানে কি তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে অবস্থান করছো, ঠিক আছে? কিন্তু ফর্মালি আর কি, এটা ইনফর্মালি, বাট ফর্মালি আমরা চেষ্টা করব, যদি খুব শীঘ্রই ইনশাল্লাহ কলেজ খুলে যায় বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষা নিয়ে তার ফর্মালি তোমাদেরকে সেকেন্ড ইয়ারে উঠাবো, ঠিক আছে? আর ইনফরমালি আমরা এখন সেকেন্ড ইয়ারে ক্লাস করতেছি, ওকে? সো এটা নিয়ে টেনশনে কিছু নাই। আর প্রত্যেকটা কলেজের তাদের একটা নিজস্ব সিস্টেম থাকে, যে সিস্টেম অনুযায়ী সবাই চলে। সো আমাদের নিজস্ব একটা সিস্টেম আছে, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করি, বুঝতে পারছো? তো এই কারণেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান কিছুটা হলেও স্বতন্ত্র, যে কেন তারা এই সিস্টেমটা ফলো করে। তো আমরা সাধারণত স্টুডেন্টদের কোন রকম ফাঁকিঝুঁকি দেয়ার বা দেখা যাচ্ছে যে ইয়ে করার কোনো অপশন রাখি না, যতটা সম্ভব আর কি আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটামুটি ঝালাই করেই তাদের পরীক্ষার জন্য রেডি করানো এবং ফাইনাল পরীক্ষায় বসানো। তো এটা আমাদের টার্গেট থাকে আর কি। তো এখন এই পরিবেশ পরিস্থিতি তো আমাদের প্রতিকূলে, যে কারণে আমরা আসলে টার্গেট অনুযায়ী সবকিছু করতে পারছি না, এটা আমাদের জন্য আসলে একটা মানে খুবই হতাশাজনক বিষয়। কিন্তু তারপরেও সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে তো সবই সম্ভব, আবার না চাইলে কিছুই সম্ভব না। তো এরকম একটা বিষয় আর কি। তো এনিহাও তো আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদের যাতে কোনোভাবে তোমরা লুজার না হও, সেটা আমরা সম্পন্ন করতে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এরকম, দেখো তোমরা না পড়ে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে সেটাও সমস্যা নাই, তোমরা দেখা যাচ্ছে যে পরীক্ষা না দিয়ে তোমরা ইন্টারমিডিয়েট পাস করে গেলে সেটাও সমস্যা নাই, কিন্তু এতে কি তোমরা লাভবান হচ্ছ বা লাভবান হবে? একটু তোমরা চিন্তা করো যে তোমরা এই যে নো স্যার, অবশ্যই হ্যাঁ না। সেটাই, তোমরা এসএসসিতে দেখো অনেক কিছু তোমরা পড়াশোনা করে কিন্তু পাস করে ভালো রেজাল্ট করে তারপর তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো। ইন্টারমিডিয়েটে এখানে দেখা যাচ্ছে যে কোনো কারণে দেখো আলটিমেট এই মূল বিষয় যেটা তোমাদের কিন্তু আমরা ক্লাসরুমে নিতেই পারি নাই। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক একটা বিষয়, যে তোমাদের সরাসরি যে ক্লাসরুম সেখানে নিতেই পারলাম না। তো সেখানে তোমাদেরকে আমরা পড়ানো, সেখানে একটা সিস্টেম, রুলস রেগুলেশন, সেখানে একটা প্রতিষ্ঠানের কিছু নিজস্বতা থাকে, সেগুলো সম্পর্কে ধারণা দেয়া, কোনোটাই কিন্তু আমরা পারি না। হ্যাঁ, তো এই জন্য এই বিষয়গুলো আমাদের জন্য আসলেই হতাশার বিষয়। তো যাই হোক, আমরা হতাশ হব না ইনশাল্লাহ, আল্লাহ পাকের উপর ভরসা রাখি আমরা সবাই। আল্লাহ পাক হয়তো সবকিছু স্বাভাবিক করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের মাথায় মাথায় রেখেই আমরা সামনে অগ্রসর হই। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা চাইবো যে তোমরা কিছুটা না হলেও শিখে তারপরে তোমরা প্রমোশন নাও বা প্রোগ্রেস হোক তোমাদের, এটা আমরা প্রত্যাশা করবো। হ্যাঁ, কোনোভাবে না শিখায়ে না জানিয়ে। কিন্তু তোমরা দেখো যারা অনলাইনে ক্লাস করছো, রেগুলার যারা ক্লাস করো, তারা কিন্তু কিছু না কিছু জিনিস তো অবশ্যই শেখো। হয়তো ক্লাসরুমে বসে সরাসরি ক্লাসরুমে যে জিনিসগুলো শিখতা যেভাবে হতো, ক্লাসরুমে ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু পাঠ্যপুস্তকের পাশাপাশি অনেক কিছু আমরা শিখি, ডিসিপ্লিন শিখি। হ্যাঁ, তারপরে টিচারদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাই না? বা একটা সিস্টেম, প্রতিষ্ঠানে কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলোর সাথে আমরা অভ্যস্ত হই। এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা শিখে থাকি, বাট সেই বিষয়গুলো কিন্তু তোমরা শেখা থেকে বঞ্চিত হলে। তো যাই হোক, তো এটা নিয়ে হতাশার কিছু নেই, হতাশাগ্রস্ত হো না।
বরং তোমরা তোমাদের মনোবলটাকে অটুট রাখো, শক্ত রাখো, যে তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকে বই পড়তে হবে, বেশি বেশি বইয়ের সাথে সম্পৃক্ত রাখো নিজেদেরকে। এই যে যারা ক্লাস করতেছে না, এরা কিন্তু আসলেই, আমি দেখি আজকে ক্লাসে একটা নোট ডাউন করবো যে কারা ক্লাস করলো না, সেটা আমি নোট ডাউন করে আমি সবার গার্ডিয়ানের সাথে কথা বলবো যে কেন আসলে ক্লাস করতেছে না স্টুডেন্ট গুলো। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আসো এই মুহূর্তে, যেমন ধরো মালিহা, মালিহা আমাকে একটু বলো তো যে তোমরা এই যে ক্লাস করছো, মালিহা তো রেগুলার ক্লাস করো, হ্যাঁ অনলাইনে ক্লাস করো তুমি রেগুলার, এতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? নো স্যার, অবশ্যই লাভ হয়েছে। লাভ হয়েছে না, কিছু না কিছু জিনিস তো শিখতেছো নাকি? জি স্যার, এখন তো অনলাইন ক্লাস একটা অভ্যাস হয়ে গেছে স্যার। অভ্যাস হয়ে গেছে, মানে এখন হচ্ছে আমরা সেই অক্টোবর থেকে ক্লাস করছি। হ্যাঁ সেটাই, মানে তোমরা যারা রেগুলার ক্লাস করো আমি তাদের কাছ থেকে এই বিষয়টা জানতে আছে। আর এই যে যারা ক্লাস করে না, হ্যাঁ, তো এরা তো মনে করো যে এমনি তো ধরো আমরা ক্লাসরুমে বসে যা কিছু শিখি, এখন শিখতে পাচ্ছে না, সেটা সুযোগ নাই, কিন্তু যেটা আমাদের সামনে আছে সেটাকে কেন আমরা অ্যাকসেপ্ট করছি না, সেটাকে কেন আমরা গ্রহণ করছি না, এটা আমি বুঝতে পারছি না। যে আসলে আমাদের যা সামনে আছে, যে সুযোগ আছে, সেটাকেই আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে, সেটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু আমার স্টুডেন্ট গুলো কেন যে বুঝতেছে না, আমি এটা আসলে এটা আমি হতাশ আসলে স্টুডেন্টদেরকে নিয়ে। আর নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে, পৃথিবীর কেউ কিন্তু বুঝিয়ে দেবে না আমার ভালোটা কি। হ্যাঁ, আমি যদি রিয়েলাইজ না করতে পারি যে কোনটা আমার জন্য ভালো, তো কেউ আমাকে সেটা জোর করে করাতে পারবে না। এই যে দেখো তোমাদের বাবা মারা কষ্ট করে হয়তো অনেকের বাবা মা হয়তো, অনেকের কষ্ট হচ্ছে অনেকের হচ্ছে না, দেখো তোমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে তুলে দিয়েছে, অনেকের ল্যাপটপ কিনে দিয়েছে, যেটা কিন্তু এই বয়সে দেওয়ার কথা না, হ্যাঁ, কিন্তু তারপরেও দিয়েছে। এখন এটার যদি তোমরা সঠিক ইউটিলাইজ না করো, হ্যাঁ, সেটাকে যদি তোমরা কারণ প্রত্যেকটা দেখো টেকনোলজি কিন্তু একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে কিন্তু অভিশাপ, এটা কিন্তু তোমরা জেনে থাকবে। টেকনোলজি যেমন তোমাদেরকে তোমাদের আশীর্বাদ হিসেবে আমাদের জীবনে আসে, ঠিক একইভাবে কিন্তু অভিশাপ হিসেবেও কিন্তু আসতে পারে। যেমন ধরো তুমি তোমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইল হ্যান্ডসেট আছে, এখন তুমি দেখা যাচ্ছে বাবা মাকে বললে যে আমি ক্লাস ক্লাস করতেছি, আমি সারাদিন রুমে মোবাইল নিয়ে বসে থাকো, হয়তো দেখা যাচ্ছে বাবা মাকে জিজ্ঞেস করলে এই ক্লাসের পড়াশোনা দেখতেছি, ক্লাসের এটা করতেছি, ক্লাসের এটা করতেছি, এগুলো বলেই কিন্তু বাবা মাকে তোমরা ধোকা দিচ্ছ। কিন্তু বাবা মা কিন্তু ঠিকই কিন্তু বুঝছে যে আসলে হয়তো সে পড়াশোনা নেই মোবাইলে, কারণ এখন তো পড়াশোনা তো সব মোবাইল বা ল্যাপটপের মধ্যে আছে, এখন তো আর বইয়ের মধ্যে নাই, বিষয়টা হয়ে গেছে এরকম। তো তার মানে হচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু বাবা মাকে এইভাবে ধোকা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি বাবা মাকে ধোকা দিচ্ছে না, কিন্তু সে নিজের ধোকা নিজেকেই দিচ্ছে। কারণ এটা কিন্তু আলটিমেটলি বাবা মা লুজার হবে না, বাবা মা ক্ষতিগ্রস্ত হবে না, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তুমি নিজেই। আর আমি একটা প্রবাদ আছে কিন্তু, যে বর্তমান প্রেক্ষাপটে কোনো একটা ছেলে মেয়েকে, বিশেষ করে ইয়ং জেনারেশন, তোমাদের বিশেষ করে এসএসসি ইন্টারমিডিয়েট এই লেভেলে, যদি কারো হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং যদি ইন্টারনেট থাকে, তাহলে তাকে নষ্ট করার জন্য অন্য কোনো সঙ্গ প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। কিভাবে এটা সম্ভব? কারণ দেখো এখানে ইন্টারনেটে অনেক ভালো কিছু আছে, আবার অনেক খারাপ কিছু আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যে এজটা, এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু ভালো কিছু নিয়ে আসছে, গ্রহণ করার চেয়ে খারাপ জিনিসটুকু কিন্তু আমরা বেশি নিয়ে ফেলি। এখন এই যে কন্ট্রোলিংটা, অর্থাৎ এক্ষেত্রে তোমার নিজস্ব যে কন্ট্রোলিংটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এই কন্ট্রোলিংটা যার যত বেশি থাকবে, যার যত বেশি নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেই তত কিন্তু গেইনার হবে। আর যারা কন্ট্রোল করতে পারবে না, তারা কিন্তু এই গড্ডালিকায় গা ফাঁসিয়ে দিয়ে নিজেকে শেষ করে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। এবং সেটাই কিন্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। আমাদের জাতি কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থাটা আসলে তোমরা আমি তোমাদেরকে আরেকটা বলি, কোন একজন নামটা ভুলে গেছি আমি, একজন বিখ্যাত মনীষী, উনি বলেছিল কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও, তাহলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, তাহলে সেই জাতি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। তো কিভাবে ধ্বংস হবে? দেখো, কোন জাতি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, দেখো তাহলে দেখো একজন ডাক্তার কি হবে, সে যদি সঠিক জ্ঞান তার না থাকে, হ্যাঁ, সঠিক নলেজ যদি সে পড়াশোনা না করে যদি সে ডাক্তার হয়ে যায়, তাহলে কি হবে? তার অপচিকিৎসার মাধ্যমে মানুষ কি হবে, দেখা যাচ্ছে ভুল চিকিৎসার কারণে অনেক সুস্থ মানুষ মারা যাবে, আবার
অসুস্থ মানুষ তো অটোমেটিক্যালি মারা যাবে, আবার অনেক সুস্থ মানুষও কিন্তু মারা যাবে তার ভুল চিকিৎসার কারণে। এভাবে কিন্তু একটা জাতি কিন্তু নিঃশেষ হবে। আবার ঠিক একইভাবে দেখো, একজন ইঞ্জিনিয়ার সে যদি সঠিক পড়ালেখায় না শিক্ষিত হয়, পড়ালেখা না করে যদি শিক্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে যে বিল্ডিং বানাবে সেই বিল্ডিংটা কিন্তু ধসে পড়বে, কারণ সে সঠিক তার জ্ঞান নলেজ কিন্তু সেখানে সে প্রয়োগ করতে পারবে না। তখনই কিন্তু সে কি হবে, তখন সেই বিল্ডিং গুলো কিন্তু আস্তে আস্তে ধসে পড়বে। হ্যাঁ, সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, মানুষ জীবন হারাবে। ঠিক একইভাবে দেখো, আমি চিকিৎসকের কথা বললাম, আমি ইঞ্জিনিয়ারের কথা বললাম, ঠিক একইভাবে দেখো একজন বিচারপতির কথা বলে। একজন বিচারপতি সে যদি সঠিক ভাবে বিচার কার্যক্রম না শিখে, হ্যাঁ, সে যদি বিচার কার্যক্রম সঠিকভাবে করা না শিখে, তার যদি সেই জ্ঞান না থাকে, তার যদি সেই নলেজ না থাকে বিচার সম্পর্কে, তাহলে দেখবা অনেক অপরাধী কিন্তু পার পেয়ে যাবে, আবার অনেক নিরপরাধ মানুষ কিন্তু শাস্তি পাবে। তো তার মানে কি, দেখো সঠিক জ্ঞান সঠিক নলেজটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। বুঝতে পারছো? তো এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম, আমরা যে সিস্টেমের মধ্যে অলরেডি চলে গেছি, তাতে কিন্তু আমরা সঠিক জ্ঞান থেকে কিন্তু মানে অনেকটা পিছিয়ে চলে গিয়েছি বলা যায়। তো সে কারণে আমাদের জাতি কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে আমরা এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। দীর্ঘ প্রায় 2 বছর হতে যাচ্ছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। হ্যাঁ, সেখানে সবাই কিন্তু দেখো মানে বিশেষ করে শিক্ষার সাথে রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যে সমস্ত ব্যক্তিরা আছে, তারাও কিন্তু অনেক কষ্টে আছে। ঠিক একইভাবে স্টুডেন্টরাও কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে, সঠিক শিক্ষা থেকে কিন্তু অনেক দূরে আছে। তো যেটা আমাদের জন্য আসলে খুবই কষ্টের একটা বিষয়, আমরা খুবই মর্মাহত এটার জন্য। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আমাদের যেন সবকিছু স্বাভাবিক করে দেন। হ্যাঁ, সবকিছু আমরা আগের মতো অবস্থানে যেন চলে যেতে পারি, অন্তত পক্ষে সেই ব্যবস্থা করেন। হ্যাঁ, এবং আমরা যেন শিক্ষার যে সঠিক মিনিং সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এবং সেটা যেন আমরা অর্জন করতে পারি। সেজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দিক। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব, দোয়া করবো, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক যেন আমাদের প্রার্থনা কবুল করেন। হ্যাঁ, তো ডিয়ার স্টুডেন্ট, মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে নিজেদেরকে নিজে ধোঁকা দিব না, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, নিজেরা কিন্তু সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব, সঠিকভাবে কিন্তু আমরা সেটা নেয়ার চেষ্টা করব। তো আজকে দেখো, এই যে আমাদের যেহেতু আমাদের সামনে একটাই অল্টারনেটিভ আছে, অনলাইনে ক্লাস করা, তো এই সুযোগটাকে কেন আমরা হাতছাড়া করবো? দেখো, আমি হয়তো ক্লাসরুমে বসে তোমাদেরকে এই জিনিসগুলোই পড়াতাম, হ্যাঁ, এই জিনিসগুলোই তোমাদেরকে পড়াতাম, শেখাতাম। হ্যাঁ, হয়তো তখন সরাসরি আমরা দেখতে পারতাম, কিন্তু এখানেও কিন্তু নিয়ম কি জানো, তোমাদেরকে কিন্তু বলেই দেওয়া হয়েছে, আমি বারবার বলছি যে তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটা অন রাখবে। কেন? কারণ এটা যেহেতু লাইভ ক্লাস, লাইভ ক্লাসের মিনিং কি? লাইভ ক্লাসের মিনিং হচ্ছে সবাই লাইভে থাকা। হ্যাঁ, কারণ পড়ানোর সময় মাথায় রাখতে হবে যে আই কন্ট্যাক্ট কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ তোমরা যখন আমি পড়াবো, তোমাদের দিকে তাকিয়ে পড়াবো, আবার তোমরা যখন শুনবে তখন কিন্তু মানে আমার দিকে তাকিয়ে তোমরা সেই জিনিসটা শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। বাট তোমরা আমার দিকে তাকাচ্ছ কিনা এই জিনিসটা কিন্তু আমি রিয়েলাইজ করতে পারছি না, বুঝতে পারছি না। যে কারণে দেখো, ক্লাসরুমে বসে যখন তোমরা ক্লাস করো, তখন অডিয়েন্সটা আসলে মনোযোগী কিনা সেটা কিন্তু আমরা সরাসরি বুঝতে পারি। হ্যাঁ, বা তোমরা আসলে বুঝতে পারছো কিনা সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি। তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু জিজ্ঞেস করি বুঝতে পারছো কিনা, না বুঝলে আবার বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এই অনলাইন ক্লাসে কিন্তু সেটা পারফেক্টলি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারছি না। একটাই কারণ, যে তোমরা এই যে তোমাদের ভিডিওটা অন রাখো না। ভিডিওটা যদি অন রাখো তাহলে কিন্তু অনেক কিছু অনেকটাই কিন্তু সলভ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এবং আমাদের স্যারেরও কিন্তু ইনস্ট্রাকশন যে লাইভ ক্লাস মানে কি, লাইভ ক্লাস মানেই হচ্ছে যে লাইভে যেরকম হবে, হয়তো শুধু সরাসরি আমরা টাচ করতে পারবো না, স্পর্শ করতে পারবো না, আর সব ধরনের কার্যক্রম এখানে চলতে পারবে। হ্যাঁ, সব ধরনের কোশ্চেন করতে পারবে সরাসরি। হ্যাঁ, যে কোনো ধরনের প্রবলেম থাকবে সেটা সলভ করার সুযোগ থাকবে। হ্যাঁ, কিন্তু একটাই যেটা মূল প্রবলেম, সেটা হচ্ছে আমরা কেউ কাউকে টাচ করতে পারবো না। এটাই শুধুমাত্র পার্থক্য অনলাইন ক্লাস এবং তোমার সরাসরি ক্লাসে, ফেস টু ফেস ক্লাসে। তো ডিয়ার স্টুডেন্ট, তো এই বিষয়গুলো তোমরা একটু রিয়েলাইজ করো, অনুধাবন করো এবং রেগুলার ক্লাস করার চেষ্টা করো। আদারওয়াইজ কিন্তু তোমরাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হবা। আলটিমেটলি তোমরা কিন্তু না পড়ে, না জেনে, না শিখে যদি তোমরা পরে ক্লাসে ওঠো,
আলটিমেটলি এটা কোনোভাবেই তোমার জন্য কোনো কাজে আসবে না। এটা তোমার জন্য লাভ না হয়ে বরং আরো ক্ষতি হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা এই বিষয়গুলো একটু রিয়েলাইজ করো, আমার কথাগুলো একটু উপলব্ধি করো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই উপকৃত হবে। তো যাই হোক, আর তোমরা যারা ক্লাস করছো না, আমি আজকে তাদেরকে অবশ্যই তাদের গার্ডিয়ানের সাথে কথা বলবো, কেন ক্লাস করছে না এই বিষয়টা অবশ্যই জবাব দিয়ে তারা আওতায় নিয়ে আসতে হবে সবাইকে। প্রিন্সিপাল স্যারের কড়া নির্দেশ, কেন স্টুডেন্টরা ক্লাস করতেছে না সেটা ক্লাস টিচারদের কাছ থেকে, ক্লাস টিচারের কাছে কিন্তু জবাব দিয়ে চাচ্ছে। আর আমাদের কাছে জবাব দিয়ে চাওয়া মানে কি, আমরা তো অবশ্যই তোমাদের কাছ থেকে জবাব দিয়ে নেবো, গার্ডিয়ানের কাছ থেকে জবাব দিয়ে নেবো কেন তোমরা ক্লাস করতেছে না। ওকে, তো ঠিক আছে, এটা আমরা অবশ্যই পরবর্তী অ্যাকশনে যাব। তো আজকের ক্লাসে যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা একটু সংক্ষেপে দ্রুত করার চেষ্টা করি, কারণ অনেকটুকু সময় আমাদের চলে গেছে অলরেডি আমাদের আলোচনা করতে করতে। আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব শুরুতেই, সেটা হচ্ছে, দেখো, এই অধ্যায়ের সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন। অর্থাৎ এই অধ্যায় যখন আমরা আলোচনা করেছি তখন এই অধ্যায় থেকে আমরা কিছু সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। যেমন ধরো, বাজার কি, বাজার কাকে বলে, নিশ্চয় মনে আছে তোমাদের, বলতে পারবে কেউ? কেউ একজন একটু বলো তো। স্যার বাজার, বলবো, হ্যাঁ 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 বলো প্লিজ। কোন নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত ক্রেতা বা বিক্রেতাদের সমষ্টিকে বাজার বলে। আচ্ছা, এখানে বিক্রেতাদের প্রয়োজন নাই, এখানে বলবা যে কোনো পণ্য বা সেবার সম্ভাব্য এবং বর্তমান, হ্যাঁ, বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা। ক্রেতার সমষ্টিকেই বাজার বলে। এখানে বিক্রেতার প্রয়োজন নাই। আচ্ছা, ওকে। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে। তো এটা একটা বিষয়। 2 নম্বর দেখো, ভোক্তা বাজার কি। তো ভোক্তা বাজার কাকে বলে, এটা কি কেউ বলতে পারবা? রামিসা বলো তো, রুমাইসা, রুমাইসা আসো। জি না স্যার। হ্যাঁ বলো তো, ভোক্তা বাজার কাকে বলে? স্যার বলতে পারবো না। কেন বলতে পারবে না বাবা? সহজ জিনিস যদি বলতে স্যার না আমার পারো, কাছে কঠিন জিনিস কেমনে পারবা বলো? এগুলো পারতে হবে রে বাবা, খুবই সহজ জিনিস, এগুলো আলোচনা করছি আমরা। ভোক্তা বাজার হচ্ছে যে সমস্ত ক্রেতারা শুধুমাত্র ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। ক্রেতারা, বাজার মানেই কিন্তু ক্রেতা, এটা বুঝতে হবে। একটু আগে তো বাজার কাকে বলে শিখলাম। যে বাজারে ভোক্তারা সরাসরি পণ্য ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করে থাকে তাকেই আমরা ভোক্তা বাজার বলি, বুঝছো না এটা? 3 হচ্ছে ব্যবসা বা শিল্প বাজার কি। ব্যবসা বা শিল্প বাজার কাকে বলে? ব্যবসা বা শিল্প বাজার কাকে বলে বলতে পারবা? যে বাজারে ক্রেতারা আমি বলবো। যে বাজারে, হ্যাঁ বলো সারাপ বলো। সময় যদি আমাদের আসলে কম, ওকে 10 মিনিট সময় আছে মনে হয় আমাদের হাতে। হ্যাঁ প্লিজ। স্যার, যে বাজারে মানে যে ক্রেতারা পণ্য পুনরায় উৎপাদন করার জন্য ক্রয় করে থাকে। গুড। যে পুনরায় পুনরায় দেখো, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে অথবা সরাসরি বিক্রয় করবে, মানে এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করছে, যে ব্যবসা করা, বুঝতে পারছো? মানে উৎপাদনকারীর কাছ থেকে কিনে হয়তো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে, অথবা খুচরা পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের কাছে, বা খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে। তো এই যে উদ্দেশ্যটা হচ্ছে পুনরায় বিক্রি করা অথবা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভিন্ন কোনো পণ্য তৈরি করা। এই উদ্দেশ্যে তুমি যে পণ্য ক্রয় করো, যারা পণ্য ক্রয় করে তাদেরকে মূলত আমরা ব্যবসা বাজার বা শিল্প বাজার বলে থাকি। ওকে, এরকম সরকারি বাজার কাকে বলে? সরকারি ক্রেতা। তারপরে বাজার বিভক্তিকরণ কাকে বলে? নিশ্চয় মনে আছে যে সমজাতীয়তার ভিত্তিতে যখন সমস্ত ক্রেতাদেরকে সমজাতীয়তার ভিত্তিতে তোমার যখন ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয় তখনই তাকে আমরা বাজার বিভক্তিকরণ বলে। প্রাতিষ্ঠানিক বাজার কাকে বলে? নিশ্চয় মনে আছে তোমাদের। বিপণন মিশ্রণ কি, এটা একটু জিজ্ঞেস করি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফাতেমা আক্তার বলো তো, বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণ, ফাতেমা? কি ফাতেমা কোথায়? অনেকেই ক্লাসে জয়েন করে অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যায়, এটা খুবই আরো হতাশাজনক একটা বিষয়। কবে এদেরকে শিক্ষা হবে, কবে এদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করা যাবে, আল্লাহ ভালো জানে। ওকে, ফাতেমা নাই,
গতবার জয়েন করে আসে কিন্তু সে লাইভে নাই, এটা হচ্ছে বিষয়। স্যার বাঙালিতে সোজা করা খুব কঠিন। ওই যে সোজা অটোমেশন নিজেই হয়ে যাবে, কারণ এটা সোজা আমাদেরকে করতে হবে না, সে নিজেই হয়ে যাবে, কারণ সে যখন মূর্খ হয়ে থাকবে ডিগ্রি পাবে কিন্তু কোনো জ্ঞান অর্জন করবে না, মূর্খ জাতি হিসেবে পরিগণিত হবে। বুঝতে পারছেন? সে হয়তো ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ঠিকই পেয়ে যাবে কিন্তু ইন্টারমিডিয়েটে কিছুই সে শিখবে না, এই হচ্ছে তার অবস্থান হবে। তো এই শিক্ষার কোনো মূল্য নেই, মানে তাকে কোনো না কোনো ভাবে খেসারত কিন্তু দিতেই হবে, সেটা জব মার্কেটে গিয়ে হোক বা উচ্চ শিক্ষা অর্জন করতে গিয়ে হোক, যেখানেই হোক তাকে কিন্তু ধরা খেতেই হবে, তাকে কট হতেই হবে, কোনো মাপ নেই কিন্তু। বুঝতে পারছো? নকল করে পাশ করে যে সবাই অনেক কিছু করছে এ পর্যন্ত, এই ধরনের কোনো নজির কিন্তু নাই। বুঝতে পারছো? তারা কোনো না কোনো জায়গায় কিন্তু গিয়ে কট হয়ে যায়। হ্যাঁ, তো ঠিক এক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, তোমরা বুঝতেছো না অনেকেই যে তারা আসলে ফাঁকি দিয়ে মনে করছে না যে আমরা ভালো কিছু করতে পারবে, এটা সম্ভবই না। ওকে, তারপরে দেখো বিপণন মিশ্রণ বললাম যে 4P যে মিশ্রণ, প্রোডাক্ট প্রাইস প্লেস এন্ড প্রমোশনের যে মিশ্রণ, সেটাই হচ্ছে বিপণন মিশ্রণ। এই যে 4P দ্বারা কি বুঝাই এটা আমি বলেই দিলাম। প্রোডাক্ট প্রাইস প্লেস এন্ড প্রমোশনকে মূলত আমরা 4P বলি। নকশা কি, ডিজাইন কি, প্রবেশ যোগ্যতা কি, তারপরে ব্র্যান্ড নেম কি, মৌখিকরণ কি, ওয়ারেন্টি কি, তালিকা মূল্য কি, ইনভেন্টরি কি, বিজ্ঞাপন কি, প্রসার কি, পণ্য কি, লজিস্টিক্স কি, সংযোগ কি, জনসংযোগ কি, পাবলিসিটি যেটাকে আমরা বলি, পাবলিক রিলেশন, হ্যাঁ, জনসংযোগ। তো এগুলো আসলে কাকে বলে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বইয়ের মধ্যে আলোচনা করা আছে। বুঝতে পারছো? এগুলো এইটাই হচ্ছে জ্ঞানমূলক, যেটা বই থেকে আমরা অর্জন করব। ওকে, দেন এরপরে চলে আসো এই অধ্যায়ের সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন, মানে যেটা আমাদের রিয়েলাইজ করতে হবে। যে কোশ্চেন গুলো মোটামুটি এই নলেজ গুলো যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা এই ইয়েটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নগুলোর আনসার আমরা তৈরি করতে পারবো। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো প্রথমে দেখো 1 নম্বর আসছে বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে। 2, বিপণন মিশ্রণ ও নিয়ন্ত্রণযোগ্য ব্যাখ্যা করো। বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে, তারপরে বিপণন মিশ্রণ নিয়ন্ত্রণযোগ্য এটা ব্যাখ্যা করো। ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয় কেন, তারপরে ভোক্তা বাজারের আকার অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত হয় কেন, শিল্প বাজারের সদস্য সংখ্যা কম এটা ব্যাখ্যা করো। বাজার বিভক্তিকরণ কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। দেখো নলেজ না থাকলে কিন্তু এগুলো আনসার করা যাবে না, মানে বই থেকে নলেজ নিয়েই কিন্তু এই বইয়ের সহযোগিতা নিয়েই কোশ্চেনগুলো আনসার করতে হবে। সঠিক বাজার বিভক্তিকরণ প্রতিষ্ঠানের সাফল্য নির্দেশক এটা ব্যাখ্যা করো। সরকারি বাজারের উদ্দেশ্যে জনগণের কল্যাণ সাধন এটা ব্যাখ্যা করো। বাজার বিভক্তিকরণের ভিত্তি পরিমাপযোগ্য হতে হবে সেটা ব্যাখ্যা করতে হবে। আর ক হচ্ছে শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে এটা ব্যাখ্যা করতে হবে। তো এগুলো ছিল বেসিক্যালি অনুধাবনমূলক প্রশ্ন। তো ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের কিছু আমরা সম্ভাব্য বা নমুনা প্রশ্ন আমরা দিয়েছি, বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আমাদের হতে পারে, জাস্ট স্যাম্পল আর কি, এটা কেমন হতে পারে সেটা দেখানোর জন্য। যদিও তোমরা জানো কিভাবে হয়, তারপরে এই অধ্যায়ের সিস্টেমটা কেমন হতে পারে সেটা দেখানো হয়েছে। যে বিপণনে প্রধানত বাজার হচ্ছে, মানে বিপণনের ভাষায়, মার্কেটিং এর ভাষায় বাজার হচ্ছে নির্দিষ্ট পণ্যের লেনদেনের সাথে সম্পৃক্ত ক্রেতা বিক্রেতার সমষ্টি। খ, পণ্য লেনদেনের স্থান। গ, পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। ঘ, ক্রেতা বিক্রেতার মিলিত স্থান। হ্যাঁ, এটা কোনটা হবে বলতে পারবে? স্যার গ হবে। হবে, যদি আনসারটা এখানে ইন্ডিকেট করা আছে যে পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে। ক্লিয়ার? যে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই আমরা বাজার বলি। ওকে, 2 নম্বর দেখো ব্যবহারের জন্য পণ্যদ্রব্য কেনা হয় কোন বাজার থেকে। ব্যবহারের জন্য পণ্যদ্রব্য কেনা হয় কোন বাজার থেকে? ভোক্তা বাজার, ব্যবসা বাজার, শিল্প বাজার, সরকারি বাজার, কোন বাজার থেকে? ব্যবহারের জন্য পণ্যদ্রব্য কেনা হয় কোন বাজার থেকে? ভোক্তা বাজার থেকে। ভোক্তা বাজার। হ্যাঁ, ভোক্তা বাজার। হ্যাঁ, ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কোন বাজারে অন্য কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করা হয়, মানে কোন বাজারে বলতো? মানে দেখো শিল্প বাজার। হ্যাঁ, পণ্য কিনছো কিন্তু সেটা অন্য কোনো পণ্য তৈরি কাজে ব্যবহার করার উদ্দেশ্যে, তাহলে এই ধরনের বাজারকে আমরা বলছি শিল্প বাজার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা সাধারণ যে বহু নির্বাচনী প্রশ্ন
বা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন যেটা হতে পারে সে এই ধরনের আর কি। এরপরে দেখো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা এটাকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলে থাকি। এখানে কি হতে পারে দেখো, নিচের কোনটি বাজারের বৈশিষ্ট্য? ক্রেতার সমষ্টি, বিক্রেতার সমষ্টি, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে এখানে কোনটা হবে আনসার? খ। এখানে খ হবে কেন? এটা খটা হচ্ছে 1 এবং 3। 1 হচ্ছে ক্রেতার সমষ্টি, ক্রেতার সমষ্টি তো ঠিক আছে। আর এখানে মূলত 3 নম্বরে যেটা বলছে যে বর্তমানে এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, মানে এটাকে আরো স্পেসিফিক করে বলছে আর কি। তার মানে দুইটাই রাইট। ওকে, তাহলে 1 এবং 3, তার মানে খ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ভোক্তা কারা? যারা নিজের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা পরিবারের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, যারা প্রক্রিয়াকরণের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে। নিচের কোনটি সঠিক? ক। 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 হ্যাঁ, যারা নিজের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে এবং পরিবারের ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে, তাই তো? এরাই হচ্ছে মূলত ভোক্তা। ওকে, ফাইন। এবার ভোক্তা বাজারে কি হয় দেখো, ক্রেতারা সুনির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। ভোক্তা বাজারে একক প্রতি পণ্যের মূল্য বেশি হয় আর ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করে। কোনটি সঠিক অ্যান্সার হবে? গ 2 ও 3। হ্যাঁ, গটা হবে এখানে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে একক প্রতি পণ্যের মূল্য বেশি হবে এখানে নরমালি। কারণ তুমি যারা পাইকারি বাজারে দেখো, একজন পাইকারি ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে যে মূল্যে ক্রয় করে বা একজন খুচরা ব্যবসায়ী পাইকারদের কাছ থেকে যে মূল্যে ক্রয় করে, নিশ্চয়ই একজন ক্রেতা কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তার চেয়ে বেশি দামে ক্রয় করতে হবে। তার মানে এখানে একক প্রতি মূল্য বেশি থাকে আর ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করে। হ্যাঁ, এখানে ভোক্তারা যারা, তার যখন প্রয়োজন হবে তখনই তারা পণ্য ক্রয় করে থাকে, মানে ঘন ঘন তারা পণ্য ক্রয় করে থাকে। সো সেক্ষেত্রে এই দুইটা অ্যান্সার রাইট, 2 এবং 3। ওকে, তার মানে গ নাম্বার হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে চলে আসি আমরা লাস্ট পোরশন, সেটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। হ্যাঁ, অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। আসসালামু আলাইকুম আলিমান ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই কালো লাগানো আছে। মানে আমার এই যে ক্লাস আর 2 মিনিট আছে, হ্যাঁ শেষ করে আমি জাস্ট দিয়ে করছি একটু। ওকে, তো আর যেটা বলছিলাম আমরা, এয়ারটেল লিমিটেড, দেখো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। নিচের উদ্দীপকটি পড়ে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। যেহেতু তাদের মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী, তাই বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে, যেখানে তারা বেশি মোবাইল ব্যবহারকারী গ্রাহককে গোল্ড, মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করেছেন। এই শ্রেণীকরণের ফলে তারা এখন অনেক সুবিধা পাচ্ছে। তাহলে কি বুঝতে পেরেছো? এয়ারটেল লিমিটেড বাংলাদেশের একটি মোবাইল অপারেটর কোম্পানি। তারা কি করছে, যেহেতু মোবাইল নেটওয়ার্ক সারা দেশব্যাপী, তাই বিভিন্ন ধরনের কাস্টমার তাদের সিম ব্যবহার করে। সম্প্রতি তারা একটি কৌশল হাতে নিয়েছে। কৌশলটা কি? যেখানে তারা বেশি ব্যবহারকারী গ্রাহককে তারা গোল্ড, আর মাঝারি ব্যবহারকারীদের প্লাটিনাম এবং স্বল্প ব্যবহারকারীদের সিলভার নামে অভিহিত করছে। তো এই শ্রেণীকরণের ফলে তারা অনেক সুবিধা পাচ্ছেন। তো সেটা কি? 1 নম্বর দেখো, উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে? ব্যক্তিগত বৈশিষ্ট্য ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, গ আচরণিক এবং ঘ হচ্ছে মনস্তাত্ত্বিক। তাহলে এখানে উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি তাদের গ্রাহকদের কোন ধরনের বিভক্তিকরণ করেছে? ব্যক্তিগত বৈশিষ্ট্য ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, আচরণিক, মনস্তাত্ত্বিক। ঠিক আছে, তো এটার মধ্যে আচরণিক হবে। হ্যাঁ, তাদের যে আচরণ সেটাকে করতে পেরেছে, বিভক্ত করতে পেরেছে। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির গৃহীত কৌশলের ফলে কি হচ্ছে দেখো, অবচয় হ্রাস করা সম্ভব হবে, ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এখানে কোনটা হবে বলো তো দেখি? তিনটাই। সবগুলোই হবে, তাই তো? অবচয় হ্রাস করা সম্ভব হবে, ভোক্তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে, প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি পাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইভাবেই মোটামুটি আমাদের সম্ভাব্য কোশ্চেন হতে পারবে, মানে বহু নির্বাচনী কোশ্চেন। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট সামনে আবার আপাতত স্থগিত আছে, কারণ সেকেন্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। যারা পরীক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে।
9 তারিখে যেমন তাদের সাবমিট করতে হবে। তো যাই হোক